আসসালামু আলাইকুম। আমি আশরাফুন নাহার, ডক্টর নওশাদ আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ফিনান্স ও ব্যাংকিং বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস সম্পর্কে আলোচনা করব, যেখানে থাকবে অর্থায়নের উৎস কি, অর্থায়ন ক্রয় প্রকার এবং অভ্যন্তরীণ উৎস। প্রথমে আমাদের জানতে হবে অর্থায়নের উৎস বলতে কি বোঝায়। অর্থায়নটাকে আমরা মূলত বলতে পারি তহবিল গঠন। এই তহবিল গঠনটা করার জন্য কোন জায়গা থেকে আমি এই অর্থায়নটা পাব, সেটাই হচ্ছে অর্থায়নের উৎস। অর্থাৎ তহবিল গঠনের জন্য ও অর্থায়ন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম হতে যে উৎস নির্বাচন করা হয় তাকে অর্থায়নের উৎস বলা হয়। তহবিল গঠন এবং এই অর্থায়ন ব্যবস্থাপনার জন্য আমার এই অর্থের যে প্রয়োজন সেটি কোন জায়গা থেকে আসবে, কিভাবে আসবে, সেটি নির্ণয় করাই হলো অর্থায়নের উৎস। অর্থায়নের উৎসটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। প্রথমে আসি অভ্যন্তরীণ উৎস সম্পর্কে। অভ্যন্তরীণ উৎস বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মাধ্যমে যেখান থেকে আমি অর্থটি পেয়ে থাকি সেটি হলো অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসার প্রয়োজনে বিনিয়োগ করে তাকে বলা হয় অভ্যন্তরীণ উৎস। ব্যবসায়ের মালিক পক্ষ এটিকে ব্যবসায় বিনিয়োগ করতে পারে, অথবা অব্যবহৃত মুনাফা অর্থাৎ যেগুলো আলাদা করে রাখা হয় বা বন্টন করা হয় না, সেই মুনাফাটি যখন ব্যবসার অভ্যন্তরে কোনো অর্থায়নের চাহিদা পূরণ করবে তখন তাকে বলা হবে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। অর্থায়নের অভ্যন্তরীণ উৎসকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। এই দুই প্রকার হলো মালিকানা ভিত্তিক উৎস আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। প্রথমে আসছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক বলতে বোঝায় যে মালিক এই উৎসে যোগান দিবে, অর্থাৎ মালিক হচ্ছে নিজে অর্থায়নের টাকা বিনিয়োগ করবে, অথবা মালিক কোনোভাবে ব্যবসায় টাকাটা আনবে। মালিকের মূলধন অর্থাৎ ক্যাপিটাল, যে ব্যবসায় যে ক্যাপিটালটা থাকবে অর্থাৎ মূলধন থাকবে, মূলধন যদি মালিক ব্যবসায় বিনিয়োগ করে তখন সেটি কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের অর্থায়নের যোগান দিবে। দ্বিতীয়টি হচ্ছে শেয়ার। এখন শেয়ার হচ্ছে কি? শেয়ার হচ্ছে বিক্রয়ের মাধ্যমে শেয়ার হচ্ছে
শেয়ার বিক্রয়ের মাধ্যম। এখন আমাদের জানতে হবে যে শেয়ার বলতে কি বোঝায়। শেয়ার হলো মূলধনের, অর্থাৎ এই ক্যাপিটালের ক্ষুদ্রতম অংশ। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলে থাকি। শেয়ার কিভাবে এটি ব্যবসার অভ্যন্তরীণ উৎস হিসাবে কাজ করে থাকে। শেয়ার যখন আমরা জানি, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে ব্যবসায়ের বাহ্যিক থেকে, অর্থাৎ তারা মূলধন সংগ্রহ করতে পারে। শেয়ার বিক্রির কি হলো, আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাহির থেকে শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারে না। তারা ব্যবসায়ের অভ্যন্তরে, অর্থাৎ ব্যবসায়ের সদস্য যারা আছে তাদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসার মূলধন আনে। অর্থাৎ এই শেয়ার বিক্রয়টা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সদস্যরা আছে তারা কিন্তু শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় মূলধন এর যোগান দিয়ে থাকে এবং অর্থায়ন ব্যবস্থাপনাকে সুদৃঢ় করে। তারপর আসছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস হচ্ছে মুনাফাটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি ব্যবসায় অর্থায়ন করে থাকি বা ব্যবসায় অর্থায়ন আনতে পারি। এই উৎসের প্রথমেই আসছে অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। অবন্টিত মুনাফা বলতে বোঝায় যে মুনাফাটা অবন্টিত থাকে, অর্থাৎ যা বন্টন করা হয় না। কোম্পানির নিট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের কাছে বন্টন না করে আমি ব্যবসার মধ্যে একটি তহবিল গঠনের মাধ্যমে আলাদা করে রাখতে পারি, সেটি হচ্ছে অবন্টিত মুনাফা। এবং যে তহবিলটা গঠন করছি সেটিকে বলা হবে অবন্টিত মুনাফা সঞ্চিতি তহবিল। অর্থাৎ নিট মুনাফা, আমরা জানি যে নিট মুনাফার কিছু অংশ কিন্তু শেয়ার হোল্ডারদের দিতে হয়। লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডাররা সেটি পেয়ে থাকে। কিন্তু কোম্পানি কি করে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে কোম্পানি কি করে মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের কাছে দিয়ে, মানে একটি অংশ শেয়ার হোল্ডারদের কাছে দিয়ে দেয় না, অর্থাৎ লভ্যাংশ বন্টন করে না এবং অবন্টিত অংশটি আলাদা করে তহবিল হিসাবে ভবিষ্যতে যদি ব্যবসায় কখনো অপ্রতুলতা, মানে অর্থের অপ্রতুলতা থাকে, তখন হচ্ছে সেই মূলধনটাকে বিনিয়োগ করে কাজে লাগানো হয়। তখন সেটি সঞ্চিতি তহবিল হিসাবে থাকে। এটির নাম হয়ে যায় তখন অবন্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল। এরপর আসছে লভ্যন্তরে লভ্যাংশ সংহতকরণ তহবিল। লভ্যাংশ সংহতকরণ তহবিল, লভ্যাংশ যেখানে সংহতকরণ করা হয়, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে প্রতিষ্ঠানের সবসময় মুনাফার পরিমাণ একরকম থাকে না। মাঝে মধ্যে আমাদের সেটা টার্গেট ভ্যালু, মাঝে মধ্যে আমাদের কি একটা টার্গেট ভ্যালু থাকে, তার থেকে বেশি আমরা মুনাফা অর্জন করতে পারি। তখন দেখা যায় একটি কোম্পানি যদি নির্ধারণ করে রাখে যে এবছর আমরা সব খরচ বাদ দিয়ে আমার মুনাফা, মানে টোটাল নিট মুনাফাটা হবে ৮০,০০০ টাকা, কিন্তু দেখা যাচ্ছে সেখানে সে বছর ৮০,০০০ টাকা না হয়ে ১,০০,০০০ টাকা হয়ে যায়, অর্থাৎ বাকি ২০,০০০ টাকা বেশি হয়ে যাচ্ছে। তখন কোম্পানি কি করে, সেই মুনাফাটা তারা শেয়ার হোল্ডারদের কাছে বন্টন না করে
সেই লভ্যাংশটা তারা একটি আলাদা খাতে রেখে দেয়, আলাদা একটি তহবিল গঠন করে রেখে দেয় এবং সেটিকে বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল। তখন কি হয় যে ৮০,০০০ টাকায় সে নিট মুনাফা হিসেবে দেখায়, আর বাকি ২০,০০০ টাকা সে আলাদা তহবিল গঠন করে রেখে দেয়। যখন আমার মূলধনের সমস্যা দেখা দেয় অথবা অর্থায়নের প্রয়োজন হয়, তখন সেটি লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে আমি প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করতে পারি, যার ফলে আমি অর্থায়নের উৎস হিসাবে সেটিকে কাজে লাগাতে পারি। এরপর আসছে বিধিবদ্ধ সঞ্চিতি। বিধিবদ্ধ সঞ্চিতি হলো বিধিতে যে সঞ্চিতি উল্লেখ করা আছে, অর্থাৎ কোম্পানির কিছু নিয়ম কারণ মেনে চলতে হয়, কিছু কিছু আলাদা নীতি আছে যে নীতিগুলো কোম্পানিকে মেনে চলে অর্থায়নের যোগান দিতে হবে এবং লভ্যাংশ বন্টন করতে হবে। তার মধ্যে অন্যতম একটি উৎস হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি, অর্থাৎ কোম্পানি যে রেগুলেশনগুলো আছে সেই রেগুলেশনের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে যে টোটাল মুনাফার এত পরিমাণ লভ্যাংশ তুমি ব্যবসায়ের শেয়ার হোল্ডারদের কাছে বন্টন করতে পারবে না, আলাদা তহবিলে এটি রেখে দিতে হবে। সেটি হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি। লভ্যাংশের একটি অংশ যেহেতু আমি আলাদা করে রেখে দিয়েছি একটি তহবিল গঠনের মাধ্যমে, সেখান থেকে কিন্তু আমি ব্যবসায় সেই টাকাটি বিনিয়োগ করতে পারছি। অর্থ বিনিয়োগের মাধ্যমে কিন্তু আমি অর্থ সংস্থান করতে পারছি এবং আমার যদি কখনো মূলধনের অভাব হয় সে মূলধনটি কিন্তু আমি ঠিকমতো কাজে লাগিয়ে নিতে পারছি। এটাই ছিল অভ্যন্তরীণ অংশের দুটি প্রকার। এখন আমি অভ্যন্তরীণ উৎসটি কেন ব্যবসার জন্য জরুরি সে বিষয়ে আলোচনা করব। অর্থায়নের উৎসের কিছু সুবিধাগুলো এখানে তুলে ধরা হচ্ছে। প্রথমে আসছি এই অর্থায়নের উৎসগুলো যেহেতু আমি আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ থেকেই পাচ্ছি, তাই এটি কিন্তু আমি তাড়াতাড়ি অর্জন করতে পারছি, অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে যখন থাকছে, তাই আমার যখন দরকার তখনই কিন্তু আমি এই অর্থায়ন হিসেবে ব্যবহার করতে পারছি। আচ্ছা, এরপরে কিস্তি, মানে অভ্যন্তরীণ উৎসের সুবিধা, সুদ, কিস্তি অথবা কিস্তি। এই অর্থায়নে কিন্তু সুদ অথবা কিস্তি প্রদান করতে হয় না। কেন করতে হচ্ছে না? কারণ এটি আমি আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মুনাফা থেকে কেটে রাখছি। এটি একটি সুবিধা হিসাবে কাজে লাগাতে পারি। আরেকটা হলো এই অর্থায়নের ঝুঁকি কম। কেন ঝুঁকি কম? এই অর্থায়ন যেহেতু ব্যবসার অভ্যন্তরীণ থেকে আনছি, সেহেতু এই অর্থ নাই হয়ে যেতে পারে না বা হঠাৎ করে কাউকে দিয়েও দিতে হয় না। এই অর্থায়নের জন্য আমার কারো কাছে ঋণগ্রস্ত হতে হবে না, এই জন্য এই অর্থায়নের ঝুঁকি কম। অভ্যন্তরীণ ঝুঁকি কম। তাহলে এই তিনটি সুবিধার কারণে কিন্তু ব্যবসায়ীরা ম্যাক্সিমাম সময় এক মালিকানা অংশীদারি ব্যবসায়ীরা কিন্তু অভ্যন্তরীণ উৎসটাকে নিজেদের অর্থায়নের উৎসটিকে কাজে লাগিয়ে থাকে। নিজেদের অর্থায়নের উৎসটাকে কাজে লাগিয়ে থাকে বাহ্যিক উৎস থেকে, এই কয়টি সুবিধার কারণে। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস।